নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্প বলি শোনাতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। পাঠ করছি সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস গভীর অসুখ। আজ পড়ে শোনাব 9ম পর্ব। প্রোগ্রেস কি কিছু হচ্ছে ডাক্তারবাবু? এক্ষুনি বলা কঠিন। সেকেন্ড কেমোটা কবে যেন শেষ হলো? শনিবার আফটারনুনে না? অভিজিৎ ঘাড় নাড়ল। তার মানে ধরুন 4 দিন। আরও কয়েকটা দিন না গেলে রেসপন্সটা ঠিক ক্লিয়ার হবে না। তবে এটুকু বলতে পারি মিস্টার চৌধুরী, এবার উনি খুব স্টেডিলি মেডিসিনটা অ্যাকসেপ্ট করেছেন। সাইকেলটা চলার সময় ভমিটিং টেন্ডেন্সি গতবারের থেকে কম ছিল। প্রেশার ফ্লাকচুয়েশন ওয়াজ উইদিন টলারেন্স। এসবই কিন্তু খুব গুড সাইন। বাবা কিন্তু খুবই দুর্বল হয়ে পড়েছেন। ধরে ধরে বাথরুমেও নিয়ে যাওয়া যাচ্ছে না। এক্সপেক্টেড, হাইলি এক্সপেক্টেড। দীপঙ্কর সান্যালের চকচকে মুখে কোনো প্রতিক্রিয়াই নেই। বলল, টেস্টগুলো করে এনেছেন? হ্যাঁ, ওই এক্সরে আর ব্লাডটা করিয়েছি। কাঁধ ছোলা ব্যাগ থেকে ছোট বড় খামগুলো বার করে টেবিলে রাখল অভিজিৎ। বলল, এ দুটোই তো আপনি ইমিডিয়েটলি করাতে বলেছিলেন। এক্সরে প্লেট চোখের সামনে ধরে দেখছে দীপঙ্কর সান্যাল। সৌম্য মুখমণ্ডলে পেশাদারি গাম্ভীর্য। আগের প্লেটগুলো বার করলো খাম থেকে। তারিখ দেখে দেখে তুলনামূলক পর্যবেক্ষণ করছে। পুরু ঠোঁট ছুঁচলো হলো। প্লেটগুলো সরিয়ে ছোট ছোট খামগুলো খুলছে এক এক করে। ডাক্তারের চেম্বারে ঢুকলেই অভিজিতের শরীরটা কেমন শিরশির করে। সামনেই যেন এক সর্বজ্ঞ। শুধু সর্বজ্ঞ কেন, সর্বশক্তিমানও বটে। পার্স আর ব্রিফকেসে যে লোক অন্যের জীবন মৃত্যুর বিধান নিয়ে ঘোরে, সে সর্বশক্তিমান ছাড়া আর কি? কখনো কখনো ডাক্তারদের মাথার পেছনে অলৌকিক জ্যোতিও দেখতে পায় অভিজিৎ। ক্যালেন্ডারে অবতারদের ছবিতে যেমন থাকে, ঠিক সেই রকম। সেই জ্যোতি বেশি মাত্রায় আছে সান্যালের। মাথার পেছনে না থাক, পোশাকে আশাকে, চলনে বলনে, হাসিতে গাম্ভীর্যে, সর্বত্র। বয়স খুব বেশি নয় সান্যালের, মেরে কেটে 45। কিন্তু কি গভীর আত্মবিশ্বাস, যেন কুরুক্ষেত্র যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ। 2-1 মিনিট এর সঙ্গে কথা বললেই নিজেকে উদ্দীপিত অর্জুন মনে হয় অভিজিতের। জয় পরাজয়ের চিন্তা ভুলে শেষ পর্যন্ত লড়তে স্বাদ জাগে। তবে প্রশ্ন করতে হয় ভারী মেপে চুপে। রুগীর বাড়ির লোকের বেশি কৌতূহল এই ডাক্তার পছন্দ করেন না। অভিজিৎ ভয়ে ভয়ে জিজ্ঞাসা করল, শ্যাডোটা একটু বেড়ে গেছে মনে হচ্ছে না ডাক্তারবাবু? ডাক্তার এক চোখ সেকেন্ডের জন্য দেখে নিল। ডাব্লিউবিসিটা ফল করে গেছে আসলে। ডাব্লিউবিসি মানে শ্বেতকণিকা? হ্যাঁ, যেটা ওই রক্তকে প্রতিরোধ ক্ষমতা যোগায়। নর্মাল কাউন্ট 4000-এর বেশি হওয়া উচিত, কিন্তু আপনার বাবার এখন সেই জায়গায় বিলো 2000। এটা তো আপনাকে পূরণ করতে হবে প্রফেসর সাহেব। ডাক্তারের মুখে এই সম্বোধনটা শুনে একটু বিগলিত হয়ে যায় অভিজিৎ। ফার্স্ট ইয়ারের নবীন ছাত্রের মতো প্রশ্ন করল, কীভাবে স্যার? প্লেটলেট ব্লাড লাগবে, ফ্রেশ ব্লাডও 2 বোতল। প্লেটলেট নামটা অভিজিৎ শোনেনি, তবু মাথা দুলিয়ে দিল। মিনমিনের স্বরে প্রশ্ন করল, ব্লাড ব্যাঙ্কে তো পাওয়া যাবে তাই না? ও শিওর। 2 দিন বাবাকে নার্সিংহোমে অ্যাডমিট করে দিন, ব্লাডটা নিয়ে বাড়ি চলে যাবেন। আবার নার্সিংহোম? 3rd কেমোর 2 দিন আগে ভর্তি করে তখন যদি দিয়ে দিই? দ্যাট উইল বি টু লেট। এখনই দরকার। আর হ্যাঁ, এবার স্ক্যান ট্যানগুলো করিয়ে নিতে হবে। বোন, ব্রেন, থোরাক্স। আগে তো ব্রেন স্ক্যান বা সিটি থোরাক্স হয়নি তাই না? না, হয়নি। অভিজিৎ এবার বড় করে শ্বাস ফেলল। আবার একটা বিশাল খরচ। বুঝিবার শ্বাসপতনের শব্দ শুনতে পেল সান্যাল। হয়তো শোনা অভ্যাস আছে বলেই তার কান ভারী তীক্ষ্ণ। হেসে বলল, আপনি তো শিক্ষিত মানুষ, জানেনই তো আমরা একটা আনইকুয়াল লড়াই লড়ছি। ডিউরিং ওয়ার শত্রুপক্ষের অবস্থান খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নিতে হবে না? ম্যালিগন্যান্ট সেলগুলো হাড়ে ছড়িয়ে গেছে কিনা,
ব্রেনে পৌঁছে গেছে কিনা, কিংবা বুকে আর কোথায় কতটা স্প্রেড করলো, সব জানা থাকলে তবেই না ওয়ার স্ট্র্যাটেজির ঠিক ভুলটা বুঝতে পারবো আমরা। সেই অনুযায়ী আর্মির স্ট্রেংথ বাড়াবো কমাবো। কাচের টেবিলে ডট পেন ঠুকতে ঠুকতে বোঝাচ্ছে ডাক্তার। অভিজিৎ অন্য দিনের মতো উদ্বুদ্ধ হচ্ছিল না। দিনভর ক্লাসে ক্লাসে লেকচার দেওয়ার পর অন্যের দীর্ঘ ভাষণ এত বিরক্তিকর লাগে। অভিমন্যু বধের পরেও বোধহয় অর্জুনের এমনটাই হয়েছিল। তার মতো মধ্যবিত্তের পকেট থেকে 70-80 হাজার টাকা গলে যাওয়া কি পুত্র শোকের চেয়ে কম? অর্জুন কৃষ্ণকে মারতে তেড়ে গিয়েছিল না, নাকি যুধিষ্ঠিরকে? অভিজিৎ ডাক্তারকে থামাতে চাইল, বলল, মোটামুটি এসব টেস্টের ইয়েটা যদি একটু বলে দেন, উইদিন 7 হয়ে যাবে। এর মধ্যে আপনার সিটি থোরাক্সটা একটু বেশি পড়বে, অ্যারাউন্ড 4,000, বাকি দুটো নমিনাল 1,000-1,500। ওই রোজমেরি থেকেই করিয়ে নেবেন। প্রেসক্রিপশনে টেস্টের কথা লিখছে সান্যাল। চোখ না তুলেই বলল, টাকাটা এনেছেন? যুদ্ধে মন্ত্রণা দানের দক্ষিণা, যুদ্ধ পরিচালনার দক্ষিণা, সান্যালের ফি, সেকেন্ড কেমোর। অভিজিৎ পকেট থেকে 3টে করকরে 50 টাকার বান্ডিল বের করলো, বলল, 15 আছে এখানে। ওকে ওকে। দ্রুত টাকাটা ব্রিফকেসে ভরে রাখলো সান্যাল। বলল, ওষুধের বিলটা আপনি আমার পিয়ের কাছে আছে, ওখান থেকে নিয়ে নেবেন। আর ব্লাডগুলো আজকের মধ্যে অ্যারেঞ্জ করে রাখুন। সেপ্টেম্বরের সেকেন্ড উইকে আমি 3rd কেমো দেব। তার আগে স্ক্যান রিপোর্টগুলো একবার দেখিয়ে যাবেন। সান্যালের সুসজ্জিত চেম্বারে শ্বাসকষ্ট হচ্ছিল এতক্ষণ। বাইরে এসে ভালো করে দম নিল অভিজিৎ। সান্যালের পিয়ে এক সুবেশা তরুণী, জনা 5 অপেক্ষা মানুষের কান বাঁচিয়ে কার সঙ্গে যেন ফোনে নিটির পিটির করছে। বিলটা তার কাছ থেকে নিতে কয়েক মিনিট দাঁড়াতে হলো অভিজিৎকে। 3,147 টাকার বিল। গুনে গুনে মেয়েটাকে বুঝিয়ে দিল টাকাটা। সান্যালের পক্ষীরাজ মারুতি 1000 রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা টপকে এসে ঘড়ি দেখল অভিজিৎ। 7:05। এক্ষুনি কি ব্লাড ব্যাংকে যাবে? গেলে হয়। প্লেটলেট রহস্যটা বোঝা প্রয়োজন। নাকি আগে বরুণদার কাছে যাবে? বরুণদা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প চালায়। 2-3টে ব্লাড ব্যাংকের সঙ্গে ভালোই যোগাযোগ আছে বরুণদার। আজকাল তো ডোনার ছাড়া ভালো জায়গা থেকে রক্ত পাওয়া যায় না। তেমন হলে বরুণদা হয়তো ডোনারও জোগাড় করে দিতে পারে। ফ্রেশ ব্লাডের জন্য বরুণদাই। বরুণ বাড়িতেই ছিল, টিভি দেখছিল। হঠাৎ ভাইরা ভাইকে দেখে দারুণ শশব ব্যস্ত। হাঁক ডাক করে বউকে ডাকলো। আগে চা জল খাবার দিতে বলল অভিজিৎকে। সমস্যাটা শুনে একটুও ঘাবড়ালো না। 2-1 সেকেন্ড ভেবে নিয়ে বলল, ও হয়ে যাবে। মেসমশাইয়ের ব্লাড গ্রুপটা কি? AB পজিটিভ, নো প্রবলেম। তুমি কালই মেসমশাইকে নার্সিংহোমে অ্যাডমিট করে দাও। আমি ডোনার প্লেটলেট নিয়ে পৌঁছে যাব বাই 12। তারপর বলো দেখি তোমার কি খবর। বহু কাল পরে এলে আমার বাড়িতে। রক্তচোষার বাড়িতে রক্তের খোঁজ। রক্তচোষা নামটা ঋতুর দেওয়া, আদরের নাম। এই ডাকটাকে খুব উপভোগ করে বরুণ। অভিজিৎ হেসে বলল, আমার তো এখন একটাই খবর দাদা, বাবার খবর। মেসমশাই খুব কষ্ট পাচ্ছেন। গত রোববারই আমরা দেখতে যাব ভাবছিলাম। হ্যাঁ, কষ্ট যা পাওয়ার তো বাবা পাচ্ছেই, তার সঙ্গে। অভিজিৎ থেমে গেল। তার সঙ্গে কি? বরুণ ফুরু কুঁচকেছে। গৃহযুদ্ধ? ঋতু প্যান প্যান করছে। সপ্তাহে একদিন নিয়ম করে বউকে চুমু খেতে খেতে বউয়ের কান মুলে দেবে। অন্দরের দিকে তাকিয়ে গলা নামিয়ে নিল বরুণ। বলল, আমি তো নিতুকে চিমটিও কাটি। যন্ত্রণা দেওয়াটাই মেয়েদের তাঁবে রাখার অস্ত্র। না না, সেসব কিছু নয়। অভিজিৎ ঈষৎ অপ্রতিভ হল। তবে বরুণের রসিকতায় অন্য দিনের মতো কুঁকড়ে গেল না। ছায়া ছায়া হাসি ফুটিয়ে বলল, আপনি ঘরের লোক, আপনার কাছে আর কি লুকোবো। খরচে খরচে একেবারে জেরবার হয়ে গেলাম। নিড এনি হেল্প? টাকার দরকার? না না, সেটা নয়। না না, লাগলে নিতে পারো, সংকোচ করো না। ইনফ্যাক্ট কয়েকদিন আগেই আমি আর নিতু এই আলোচনাই করছিলাম। বিপদে আপদে আমরা যদি পরস্পরের কাজে না লাগি, তাহলে আর কিসের আত্মীয়। কথাটাতে ভারী স্নিগ্ধ বাতাস আছে। বুকটা একটু
হালকা হলো অভিজিতের। নিজের ভাই বোন যদি একটু এভাবে বলতো। টাকার কথা শুনলে তারা দিনের বেলায় আকাশের তারা গুনতে শুরু করে। ইন্দ্র 5 টাকা ঠেকালে পরদিনই ঠাড়ে ঠোড়ে 7.5 টাকার হিসেব চায়। আর অনু তো ওরে বাবা, কি হলো বাবা, তোমার কি হবে বাবা, এসব করে করে কাটিয়ে দিচ্ছে। অভিজিৎ মাথা নেড়ে বলল, লাগলে বলবো বরুণদা, এখন পর্যন্ত কুড়িয়ে কাছিয়ে কোনো রকম চলছে, এবার হয়তো আপনাদের দ্বারস্থ হতেই হবে। চায়ের সঙ্গে পাউরুটি ডিমে ডুবিয়ে ভেজে এনেছে নিতু। দরজা থেকে বলল, তোমার উপর দিয়ে সত্যিই বড় ঝড় যাচ্ছে। ঋতুর সঙ্গে তো ফোনে কথা হয়, সবই শুনি, তা তুমি আবার সারাদিন খাটাখাটুনির পরে বেহালা দৌড়ে এলে কেন? কাজের কথা তো টেলিফোনেই সারতে পারতে। বেশ করেছে এসেছে, মানুষের কোথাও একটা আউটলেট দরকার, নইলে ব্রেনটা জ্যাম হয়ে যায়। সারাদিন কলেজ, ডাক্তার আর রুগী না করে অভিজিতের এখন মাঝে মাঝে সিনেমা দেখা উচিত। হেভি রগরগে ছবি, অ্যাকশন থাকবে, রোম্যান্স থাকবে, কমেডি সিন থাকবে। পলকের জন্য পাগল জওয়ানি ঢেউ খেলে গেল সামনে দিয়ে। ঋতুকে ভুল করে বলে ফেলেছিল অভিজিৎ। ঋতু কি আত্মীয় মহলে চাউর করে দিয়েছে কথাটা? হতেই পারে। নিতু পাশে এসে বসেছে, মায়া মাখা গলায় বলল, কই খাও, চা তো ঠান্ডা হয়ে গেল। এই খাই, একটু বাথরুম যাবো যে। যাও না, তুমি এ বাড়িতে এলে এমন অতিথি অতিথি ভাব করো কেন ভাই? বরুণ নিতুদের বাথরুমটা বাড়ির তুলনায় বেশ বড় সড়ো। মেঝেতে টাইলস, দেওয়ালে টাইলস, চারদিকে হরেক রকমের ফিটিংস, টেলিফোন শাওয়ার, ডিম্বাকৃতি আয়না, সর্বাধুনিক কোমোড। দেখলেই বোঝা যায় এ বাড়ির লোকেদের বেশ রুচি আছে। প্রতিবার এই বাথরুমে ঢুকলেই অভিজিৎ হীনমন্যতায় ভোগে। তাদের বাড়ির এই ঘরটা বড় নোংরা। ঋতু যে কি করে, জমাদারকে ভালোভাবে খাটায়ও না। শ্যাওলা জমে নর্দমার ঝাঁঝরি ভেঙে গেছে, অন্ধকার হলেই পিলপিল আরশোলায় ছেয়ে যায়। রাত গভীরে ছুঁচো ইঁদুর ঢুকে বসে থাকে। কবে থেকে বাথরুমটা ভালো করে সারাই করে নেওয়ার কথা ভাবছে অভিজিৎ, আর বোধহয় হয়ে উঠল না। হাতে মুখে খানিকক্ষণ জল দিয়ে ড্রয়িং রুমে ফিরল অভিজিৎ। চুমুক দিয়েছে চায়, ফ্রেঞ্চ টোস্টে কামড় বসালো। বলল, মিন্টি টুকাইকে দেখছি না? ওই পাশের বাড়ির বাচ্চার জন্মদিন, নেমন্তন্ন খেতে গেছে সেখানে। ও, আবার খাচ্ছে অভিজিৎ। কণ্ঠনালী দিয়ে খাবার পাকস্থলিতে পৌঁছতেই শরীর মনে করিয়ে দিল বহুক্ষণ কিছু পেটে পড়েনি। বরুণ একাই বক বক করে চলেছে। হুঁ হাঁ করতে করতে মুখ চালিয়ে যাচ্ছে অভিজিৎ। বরুণ ইন্দ্রজিতের প্রশংসা করল, অভিজিৎ খান নাড়ল। বরুণ শ্বশুরমশাইয়ের প্রশংসা করল, অভিজিৎ খান নাড়ল। বরুণ ঋতুর গুণ গাইল, তাও খান নাড়ল অভিজিৎ। বরুণ কথা থামিয়ে চোখ ছোট করল, বলল, টোটালি এক্সস্টেড মনে হচ্ছে তোমাকে। কে আমি? কই না তো, বললেই হলো। মানসিক চাপে তুমি বেশ ধসে গেছো ভায়া, নেবে নাকি এক পেগ? চাঙা হয়ে যাবে। নিতু হা হা করে উঠল, বলল, তুমি এখন বোতল খুলবে নাকি? ওকে একটু দেব, মেডিসিন ডোজ। অভিজিৎ অল্প আড়ষ্ট হয়ে গেল। মদ্যপানে যে তার অনীহা আছে তা নয়, বাইরে বেড়াতে গেলে সে মাঝে মাঝে খায়, সঙ্গে ঋতুও একটু আধটু চুমুক মারে, ওই মজা চেখে দেখা। নিতু বরুণের সঙ্গে পুরী বেড়াতে গিয়ে 4 জনেই একবার বেহেড হয়ে গিয়েছিল। রাত দুপুরে সমুদ্রে নামার জন্য ক্ষেপে উঠেছে অভিজিৎ আর বরুণ, তাই দেখে দু বোন গলা জড়া জড়ি করে কাঁদছে। সে এক দৃশ্য। তারপর থেকে সুরার বিষয় ভাইরাবাইকে একটু এড়িয়ে এড়িয়ে চলে অভিজিৎ। বরুণ কথার চেয়ে কাজে বেশি বিশ্বাসী। গ্লাস বোতল বার করে ফেলেছে। অভিজিৎ আড়মোড়া ভাঙল, বলল, আজ থাক না দাদা, সেই কোন সকালে বেরিয়েছি, আপনার শালি চিন্তা করবে। বাড়িতে তোমার স্পেসিফিক কোনো কাজ আছে? না না, তা নয়, তবে খাও এক পেগ, মাথা ফ্রেশ হয়ে যাবে। বাড়িতে মৃত্যু পথযাত্রী বাবা থাকলে মদ খাওয়াটা কি অনৈতিক? এই মুহূর্তে অভিজিৎ যদি নাও খায়, বাবার কি অবস্থার কোনো তারতম্য ঘটবে? যতদিন বাবা অসুস্থ থাকবে তাকে কি একটা দুঃখীর পোজ করে যেতে হবে সারাক্ষণ? কোনো স্বাদ আহ্লাদ তার থাকতে পারে না?
একদিন স্খলন করতে পারে না? এ তো ঠিক স্খলনও নয়, কয়েক চুমুক চিনচিনে সুখ মাত্র। ঘাড় গুজে সে যে কর্তব্য করে যাচ্ছে, এই না ঢের। ইত্যাকার দ্বিধাদ্বন্দ্বের বুদবুদের মাঝে প্রথম পেগ নিঃশেষ। আহ, মাথা ক্রমশ হালকা হয়ে আসছে অভিজিতের। স্নায়ুতন্ত্রীতে আরাম বাজছে ঝিনঝিন। নিতু ঝালঝাল ডালমুট এনে দিয়েছে। পাশে বসে মাঝে মাঝে শাসনও করছে, এই আর না, কিন্তু আর নয়। এ শোনে কার কথা? বরুণ এবার দ্বিতীয় পেগ ঢেলেছে গ্লাসে। সোনালি তরল এগিয়ে দিল অভিজিৎকে। বলল, একটা কথা বলি ভায়া, কিছু মনে করো না। তোমাদের ওই দীপঙ্কর সান্যাল খুব বড় স্পেশালিস্ট, কিন্তু বাজারে কিন্তু ওর প্রচুর দুর্নামও আছে ভাই। ও ব্যাটা রুগীর বাড়ির লোকদের একেবারে ছিবড়ে করে ছেড়ে দেয়। এ কথা অভিজিতের থেকে বেশি আর কেই বা জানে? গ্লাস হাতে তুলে নামিয়ে রেখে অভিজিৎ বলল, না দাদা, ক্যান্সারে এরকমই খরচ। আচ্ছা, মেসোমশাইয়ের কার্সিনোমার নেচারটা কি? স্কোয়ামাস নয়? তা তো বলতে পারবো না। কেন? বায়োপসি রিপোর্টে তো লেখা থাকে, দেখোনি তুমি? দেখেছে অভিজিৎ, কিন্তু স্কোয়ামাস শব্দটা ঠিক মনে পড়ল না। বলো, এক সেকেন্ড, রিপোর্টটা কাছেই আছে, দেখে বলছি। এক্সরে খামের মধ্যে থেকে একটা মাঝারি খাম বার করলো অভিজিৎ। কাগজে মোড়া স্লাইডটা রাখলো টেবিলে। রিপোর্ট খুলে বলল, স্কোয়ামাস নয়, অ্যানাপ্লাস্টিক কার্সিনোমা। তাতে তো কেমোথেরাপির কিট খুব কস্টলি হওয়া উচিত নয়। আচ্ছা, তোমার কত খরচ হয়েছে এখন পর্যন্ত? দ্রুত মনে মনে হিসেব কষে নিল অভিজিৎ। মাথা নিখুঁত কাজ করছে না, তবু মোটামুটি একটা যোগ করে নিল। রেডিয়েশনের সময় হাসপাতাল রেডিয়েশন, আদার মেডিসিন, এসব মিলিয়ে 40,000। দুটো কেময়, নার্সিংহোম, ডাক্তার, ওষুধ, টেস্ট, অ্যাবাউট 62, আরও ধরুন ইন্টারমিডিয়েট ওষুধ এটসেট্রা, লাখখানিক পার হয়ে গেছে। ডাহা ঠকে গেছো হে। গভর্নমেন্ট হসপিটালে করলে 15-20 তোমার হয়ে যেত। মুহূর্তের জন্য তীব্র আফসোস হলো অভিজিতের। পঞ্চশীলের কথায় নাচটা গক্ষুরি হয়ে গেছে। যা রোগ ধরেছে, বাবা তো এমনিও বাঁচবে না, অমনিও বাঁচবে না। কিন্তু কি আশ্চর্য, অভিজিতের মুখ পঞ্চশীলের কথারই প্রতিধ্বনি তুলছে। বলল, ওসব জায়গা তো নরক দাদা, জেনে শুনে নিজের বাবাকে ওখানে নিয়ে যাওয়া যায়? এ যুক্তি অবশ্য সবাই মানে। বরুণ টুই টুই ডালমুট ছুটছে মুখে। বলল, রোগটা এমনই যে এতে মানুষ পেশেন্টকে সবচেয়ে দামি ট্রিটমেন্ট দিতে চায়। যার 5 পয়সার ক্ষমতা, সে 15 পয়সা লড়িয়ে দেয়। ভাবে বেশি টাকা খসালে যমরাজ একটু ভয় ভয় থাকবে। মাঝখান থেকে ফায়দা হয় ডাক্তারদের। গ্লাসে একটা লম্বা চুমুক দিল বরুণ। তারপর বলল, হ্যাঁ, তুমি বলতে পারো তারা লুটবে নাই বা কেন। আজকের দুনিয়ায় তো একটাই থিওরি, এলোমেলো করে দে মা, লুটে পুটে খাই। রাজা, মন্ত্রী, শান্ত্রী, কোটাল, পণ্ডিত, গুরু, শ্রেষ্ঠী সবাই দুহাত্তা মারছে। বৈদ্যরা কেন ফাঁক পড়বে ভাই? আদর্শের কচকচিতে গুলি মারো। আদতে কথা হলো, ডাক্তারিও একটা বিজনেস। রুগী যত বেশি বিপন্ন, ব্যবসার তত বেশি রমরমা। মৃত্যু ভয়ের মতো ক্যাপিটাল দুনিয়ায় আর কিছু আছে নাকি ভায়া? নিতু চুপচাপ শুনছিল। হঠাৎ প্রতিবাদ জুড়ল। বলল, তুমি আবার একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো। সবাই কি আর এক ছাদের হয় নাকি? ভালো মন্দ সব প্রফেশনেই আছে, নেই? আমি তো একজন ডাক্তারকে জানি, আমার বন্ধুর কাকা। তিনি হাসপাতাল ছাড়া আর কোথাও পেশেন্ট দেখেন না, লাখ টাকা দিলেও না। তাকে দেখাতে গরিব বড়লোক, এমনকি মন্ত্রীকেও লাইন দিয়ে আউটডোরে দাঁড়াতে হয়। এক্সেপশন প্রুভস দ্য ল। আমি তো সেদিন এক ভদ্রলোকের নাম শুনলাম, এই ক্যান্সারেরই। তিনি কেমো মনিটর করতে গেলে ফি দেন মাত্র 200 টাকা, গরিব হলে ফ্রি। 200 টাকা ফ্রি নেন? আপনি মঙ্গল গ্রহের কথা বলছেন না তো দাদা? অভিজিৎ হেসে ফেলল। এমন ডাক্তার পৃথিবীতে আছে? আছে আছে ভাই, চুঁচুড়ানা চন্দননগরে যেন বসে। খুব নাকি আত্মাভিমানী লোক। মতে বনেনি বলে সরকারি চাকরি ছেড়ে দিয়ে গরিব গুরবর চিকিৎসা করে বেড়ান। ক্যান্সার স্পেশালিস্ট, কিন্তু জেনারেল প্র্যাকটিসও করেন।
5 টাকা ভিজিট, ভাবতে পারো? শয়ে শয়ে লোক ভিড় করে তার চেম্বারে। হেজি পেজি ডাক্তার নয়, লোকে তাকে ধন্বন্তরী বলে। মাঝে তার চেম্বারে হামলা হয়েছিল। দুর্জনেরা বলে প্র্যাকটিস মরে যাচ্ছে দেখে অন্য ডাক্তারেরা নাকি। এতক্ষণে সোজা হয়েছে অভিজিৎ। এই ডাক্তারের কথা আপনি আগে কেন বলেননি দাদা? বলছি যে এই সেদিনই শুনলাম আমার এক ক্লায়েন্ট এসেছিল বদ্যিবাটি থেকে। তার সঙ্গে কি কথায় যেন তোমার বাবার কথা উঠলো। তখনই ভেবেছিলাম তোমায় ফোন করি। তারপর ভাবলাম থাক, তোমরা একটা লাইন ধরে এগোচ্ছ। তোমার ভগ্নিপতি ডাক্তার ঠিক করেছে। অঘটন কিছু ঘটে গেলে তোমরা কিভাবে নেবে না নেবে। তাছাড়া ভাই, সত্যি কথা বলতে কি, আমাদের মিডল ক্লাস ফ্যামিলিতে অত সস্তার ডাক্তারে ঠিক মনও ওঠে না। এই তো আমার বউয়ের ব্রঙ্কনিউমোনিয়া হলে আমি কি 5 টাকার ডাক্তার দেখাবো? একদম অন্তর্যামীর মতো কথা। অভিজিৎ এক ঢোকে তরলটুকু গলায় ঢেলে ফেলল। পার্থদা কত বড় একজন হোমিওপ্যাথের সন্ধান দিল। একবার শুধু তাকে কনসাল্ট করতে চেয়েছিল অভিজিৎ। ইন্দ্র, অনু দুজনেই নাকচ করে দিল। ঋতু বলেছিল অনু নাকি পরদিন এসে 4টি বাঁকা বাঁকা কথাও শুনিয়ে গেছে। কেন পছন্দ হলো না তার প্রস্তাব? সস্তা বলেই না। অভিজিৎ ঝপ করে বরুণের হাত চেপে ধরল। বলল, সেই ডাক্তারকে এখন একবার ডেকে বাবাকে দেখানো যায় না দাদা? বরুণ চোখ বুজে কি যেন ভাবল। তারপর বলল, এক কাজ করো দেখি, রিপোর্টগুলো রেখে যাও, দেখি যোগাযোগ করা যায় কি না। বেশি কিছু রাখতে হবে না, এক্স-রে প্লেট, বায়োপসি রিপোর্ট, আর ওই মোড়কে ওটা কি তোমার যেন, ওই স্লাইড, হ্যাঁ হ্যাঁ ওটাও। মিন্টি টুকাই ফিরে এসছে, কলকল করছে। অভিজিৎ কাঁধে ছোলা তুলে নিল। মাথাটা ঝিমঝিম করছে। 2 পেগেই নেশা হয়ে গেল। না, বাস নয়, আজ ট্যাক্সিতেই ফিরবে অভিজিৎ। আকাশ নির্মেঘ, ভাদ্রের গুমট কম আজ, থেকে থেকে হাওয়া বইছে। ট্যাক্সির জানলা দিয়ে ফুটফুট ঢুকছে বাতাস। স্নেহের পরশ পোলাচ্ছে অভিজিতের মুখে চোখে। আমেজ আসছে, বেশ আমেজ আসছে। তবু কোথায় যেন কি একটা চিনচিন করে অভিজিতের। দুঃখ, ক্ষোভ, হতাশা। মাত্র 4 মাসে জীবনের ছক আমূল উল্টে পাল্টে গেল। ফ্ল্যাট বোধহয় আর হলো না অভিজিতের। এইচডিএফসি থেকে লোন স্যাংশনের চিঠি এসে গেছে, কোঅপারেটিভের নামে চেক। উত্তর দিয়ে লোনটা ক্যান্সেল করে দিতে বলবে। মাসে মাসে 4,500 টাকা করে কাটালে খাবে কি? ঘরের টাকা গেছে, ব্যাংক গেছে, পিএফ, এনএসসি, এনএসএস সবই এখন প্রায় যাওয়ার মুখে। এবার কোথায় যাবি অভিজিৎ? পরুণদা টাকা দেবে বলল বটে, সে তো শ্বশুরমশাইয়ের কাছে চাইলেও পাওয়া যায়, কিন্তু সব ধারই তো শুধতে হবে। এবং কিসের জন্য ধার? কোনো অ্যাসেট নয়, ফর আ বিগ জিরো। হঠাৎ পেটটা মুচড়ে উঠল অভিজিতের। ডিম পাউরুটি আর 2 পেগ সুরা পেটে ঘুষোঘুষি শুরু করে দিয়েছে। হুড়মুড় করে গা গুলিয়ে উঠল তার। ট্যাক্সির ভাড়া মিটিয়ে দুদ্দার নেমে পড়ল অভিজিৎ। জোরে জোরে বেল বাজাচ্ছে। ঋতু দরজা খুলতেই তীর বেগে বাথরুমে ছুটে গেল। উবু হয়ে বমি করছে। নোংরা বাথরুম টক দুর্গন্ধে ভরে গেল। অমলকান্তির বাড়ি আজকাল নিঝুম হয়ে থাকে দিনভর। মাত্র কিছুদিন আগেও যে এই গৃহে মোটামুটি প্রাণোচ্ছল কিছু প্রাণী বাস করত, বিশ্বাস করাই কঠিন। টিভি প্রায় চলেই না এখন, যদিও বা চলে অতি লো ভলিউমে। লুকিয়ে চুরিয়ে একটা সিরিয়াল হয়তো দেখে ঋতু। ছুটির দিনে মাঝে মাঝে স্পোর্টস চ্যানেল খুলে বসে ইন্দ্র, কিন্তু তারাও খুব সতর্ক থাকে। দেওয়ালকেও বুঝতে দিতে চায় না ভুল করে একটুখানি প্রমোদের খোঁজ করে ফেলেছে এ বাড়ির কেউ। সবাই পরস্পরের সঙ্গে কথা বলে নিচু পর্দায়, হাসে ঠোঁট টিপে, নয়তো উদাস। নীরবে খেতে বসে, নিঃশব্দে খাওয়া সারে। বাথরুমে ঢুকলে ইন্দ্রজিতের হেঁড়ে গলার গান বন্ধ। অভিজিৎ ভারী স্বরে আর ধমকায় না রিমলিকে। ছাদে কাপড় মেলতে উঠে পাড়ার বৌঝিদের সঙ্গে উচ্চস্বরে আর গল্প জোরে না ঋতু। নাতনির পাকা পাকা কথা শুনে কল্যাণীর হেসে গড়িয়ে পড়ার পালা নিঃশেষ। এবারে সর্বাঙ্গেই যেন কেউ অদৃশ্য কালো ফেস্টুন জড়িয়ে দিয়ে গেছে।
শোকের বাড়ি। শুধু রিমলি যা ব্যতিক্রম, সেই শুধু চেঁচিয়ে ওঠে হঠাৎ হঠাৎ, গান গেয়ে ফেলে, লাফালাফি করে, অকারণে হেসে ওঠে খিলখিল। ওইটুকু মেয়ের কী বা গলার জোর, তাতেই যেন থরথর কেঁপে ওঠে বাড়িটা। সে থামলেই নিঝুম বাড়ি চতুর্গুণ নৈশব্দে ভরে যায়। আরেকটা কারণেও নৈশব্দ ভাঙে, কাশির আওয়াজে, অমলকান্তির। যখন তখন কাশতে কাশতে গোটা বাড়িকে আলোড়িত করে দেন তিনি। ফ্যাস ফ্যাস সরু স্বরে আর্তনাদ করেন। তবে এই বাড়ির কেউই শব্দটাকে ধর্তব্যের মধ্যে আনে না আর। তারা জানে এটাও নৈশব্দেরই অঙ্গ। দিন কয়েক হলো ছবিটা একটু পাল্টেছে। ধীমান আসাম যেতেই বাপের বাড়ি এসে রয়েছে অনুসুয়া। রিমলি ছিমলির জুটি এখন আর কোনো শাসনই মানে না। তারা হাসছে, খেলছে, ছুটছে, লাফাচ্ছে, চিৎকার করতে করতে ঢুকে পড়ছে অমলকান্তির ঘরে। ঋতু অনুসুয়া যদি চোখ পাকিয়ে ছুটে গেল, অমনি দে ছুট। তাই দেখি ইন্দ্রজিৎ হাসছে, অভিজিত। কল্যাণীরও চিবুক চোয়াল শিথিল মাঝে মাঝে। দুটো খুদে খুদে ঝর্ণা বুঝি বা প্রাণের সাড়া এনে দিল বাড়িতে। এমন একটা আবহাওয়ায় কথাটা কি করে পারবে ভেবে পাচ্ছিল না ইন্দ্রজিৎ। শেষে বলেই ফেলল, সন্ধেবেলা কিছু ছাত্রছাত্রী এসেছিল পড়তে। তারা যাওয়ার পর নোটস গোছাচ্ছিল অভিজিৎ। পায়ে পায়ে ইন্দ্রজিৎ ছোট ঘরে এলো। বলল, দাদা, তোর সঙ্গে একটা কথা ছিল। বল। পরশু আমি একটু বাইরে যাচ্ছি। অভিজিতের হাত থেমে গেল। বলল, বাইরে? কোথায়? বৌদি তোকে কিছু বলেনি? ওই বাইরে একটা ওই চাকরি পাওয়ার কথা হচ্ছিল। হ্যাঁ, কি একটা ইন্টারভিউর কথা বলেছিল বটে তোর বৌদি। হ্যাঁ, মানে সেটাই, দিল্লিতে। অভিজিৎ একটু চুপ থেকে বলল, তুই এখন চলে যাবি? ফিরছিস কবে? 5 দিন থাকবো। সামনের বৃহস্পতিবার রিটার্ন টিকিট করা আছে। সোম মঙ্গল 2 দিন ইন্টারভিউ, বুধবারটা হাতে রেখেছি। অভিজিৎ দুহাতে কপাল টিপে ধরল। মুখে বাক্যটি নেই। দাদা কি ভাবছে ইন্দ্রজিৎ জানে। সোমবার থেকে বাবার 3rd কেমো শুরু। রবিবার দুপুরে নার্সিংহোমে ভর্তি হবে বাবা। এ নিয়ে ইন্দ্রজিতের মনেও কি কম টানাপোড়েন চলছে কদিন। দাদার মতো হয়তো মাথা ধরে বসে নেই ইন্দ্রজিৎ, তবে ভাবনাটা তো তারও থাকে। না হলে যেদিন দিল্লির খবরটা পেল সেদিনই তো ঝেরাক্সে বলে দিতে পারত বাড়িতে। ইন্দ্রজিৎ বসল সোফায়। অভিজিৎ নিথর। দাদা, এবার কেমোটা তুই চালিয়ে নে। অভিজিৎ ঝট করে মাথা তুলল। এবার চালিয়ে নে মানে? এমনভাবে কথা বলছিস যেন আগের দুটো তুই চালিয়েছিস। ইন্দ্র একটু আত্মরক্ষায় চলে এলো। বলল, না আমি তা মিন করিনি। বলছিলাম এতদিন তো আমরা দুজনেই ছিলাম, এবার তুই শুধু একা। তুই ছিলি কবে? অভিজিতের গলা চড়ল হঠাৎ। তুই তো আসতিস মুখ দেখাতে, লোকলজ্জার ভয়। পাছে কেউ নার্সিংহোমে এসে ছোট ছেলেকে দেখতে না পেয়ে অবাক হয়। তা যা যা, দিল্লি, মুম্বাই, লন্ডন, প্যারিস, যেখানে খুশি যা। ইন্দ্রজিৎ তার মৃদুভাষী দাদাকে হঠাৎ রূঢ় দেখে অবাক হয়েছে খুব। শুকনো মুখে বলল, আমি বাবার জন্য কিচ্ছু করিনি। কি করেছিস লিস্ট দেব? একদিন ডাক্তারের কাছে গিয়েছিলি, হসপিটাল নার্সিংহোম কয়েকদিন রুটিন ভিজিট দিয়েছিস, 3 দিন হসপিটাল লনে সানগ্লাস পরে পোজ মেরে দাঁড়িয়ে থেকেছিস। ও হ্যাঁ, একদিন তোর গার্লফ্রেন্ডকে এনে বাবার সঙ্গে আলাপ করিয়ে দিয়েছিস। অবশ্য সেটা যদি বাবার জন্য কিছু করা বলে ধরা হয়। বিদ্রুপগুলো সরজালের মতো বিঁধছিল ইন্দ্রজিৎকে। শেষ তীরটা হৃৎপিণ্ডে বিঁধল। রক্তাক্ত হয়ে গেল ইন্দ্রজিৎ। চোয়াল কষে বলল, তুই কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছিস দাদা। ছাড়, লিমিট। ফুটুনি মারিস না। কেটে পড়ছিস, কেটে পড়। এই কেটে পড়া কথাটাই শুনতে চায় না ইন্দ্রজিৎ। ওই দুটো শব্দতেই তার দ্বিধা, লজ্জা, ভয় সব মিশে একাকার হয়ে আছে এখন। তবু ইন্দ্রজিৎ নরম হওয়ার চেষ্টা করল। বলল, তুই আমার সিচুয়েশনটা একটু ভেবে দেখ দাদা। বিশাল বড় অফার এসছে রে, অলমোস্ট ডাবল স্যালারি, ফ্রি অ্যাকোমোডেশন, পার্কস। এরকম একটা লুক্রেটিভ অফার আমি ছেড়ে দেব? 5 দিনে বাবার কি এমন খারাপ হবে? আর বেশি এগোলো না ইন্দ্রজিৎ।
বলতে পারল না যে মানুষটা মরে যাবেই তার মৃত্যুর থেকেও গভীর কাল্পনিক বিপদের আশঙ্কায় সুযোগটা হাতছাড়া করা নিছক আহাম্মকি ছাড়া আর কি। অভিজিৎ একটুও গলেনি। সে সোজাসুজি তাকালো ভাইয়ের দিকে, বলল, 5 দিন দেখাচ্ছিস কেন? চাকরি পেলে যেন তুই দিল্লি থেকে বাবার সেবা করবি। বলতে বলতে আঙুল নাচাচ্ছে অভিজিৎ। ভাবতে আমার ঘেন্না লাগে, তোর পড়ার ওই রাজস্ব যজ্ঞ চালাতে গিয়ে বাবা আজ মুখের রক্ত তুলেছে, আর তুই কিনা বাবাকে ছেড়ে পালিয়ে যাচ্ছিস। এরপরেও কি আর মাথা ঠিক রাখা যায়? ইন্দ্রজিৎ এবার বিষ উগরে দিল, বলল, ঘেন্না নয়, বল হিংসে। খুন জ্বালা থেকে তুই এসব কথা বলছিস আমি বুঝি না? আমার মেরিট বেশি বলে চিরকাল তুই কমপ্লেক্সে ভুগেছিস। তুই জয়েন্টে চান্স পাসনি, সে আমার দোষ। চান্স পেলে তোর পেছনে বাবা টাকা খরচ করতো, সায়েন্সটাও চালাতে পারলি না, আর্টসে গিয়ে ভর্তি হতে হলো। উল্টো পাল্টা কথা বলিস না ইন্দ্র। বাহ, তুই যা খুশি বলে যাবি, আমি ছেড়ে দেব? আসল কথা বল না, ভাই বেশি শাইন করে যাবে, তুই সেটা সহ্য করতে পারছিস না। অভিজিৎ থম মেরে গেল, মুখটা যেন তার কালো হয়ে গেছে। মনে জমে থাকা কথাটা কি না বেরিয়ে এলেই ভালো হতো? কি করবে ইন্দ্রজিৎ? এমন দৃষ্টিকটুভাবে আক্রমণ করছে দাদা। দাদা নিভে যাওয়া মুখ দেখে মায়া হচ্ছিল ইন্দ্রজিতের। উঠে গিয়ে দাদার পাশে বসেছে, আলগা হাত রাখলো দাদার কাঁধে, বলল, কুল কুল, আমি চলে গেলেও আই বিলং টু দিস ফ্যামিলি। বাবার অসুখে দরকার হলে আমি টাকা পাঠাবো, ট্রিটমেন্টে আমি যথাসাধ্য কন্ট্রিবিউট করব। ঋতু আর অনুসুয়া উঁকি ঝুঁকি মারছে দরজায়, পরস্পর মুখ চাওয়াচাই করছে। রিমলি ছিমলি চোখ গোল গোল করে দেখছে দুই প্রাপ্তবয়স্ক শিশুকে। সেদিকে তাকিয়েই দপ করে জ্বলে উঠল অভিজিৎ। ঠেলে সরিয়ে দিল ইন্দ্রজিতের হাতটাকে, গর্জে উঠল, বলল, চুপ, একদম টাকার কথা নয়। আমি কি ভিখিরি যে তোর মানি অর্ডার করা টাকায় বাবার চিকিৎসা চালাবো? সব আমি একদিন একা টেনেছি, বাকিটাও একা টানতে পারবো। তুই একা টেনেছিস? ইন্দ্রজিৎ বিমূঢ় হয়ে গেল। আমি কিছু দিইনি? খুব দিয়েছিস। 5 পয়সা দিলে তোর 5 দিন পায়খানা বন্ধ হয়ে যায়। কত দিয়েছিস তুই? 20,000। খরচ কত হয়েছে জানিস? এই শর্মাকে ভিক্ষে করে করে 1 লাখ টাকা জোগাড় করেছে। সে তুই যা বলবি তাই মেনে নিতে হবে? 5 লাখ বললে 5 লাখ, 10 লাখ বললে 10 লাখ। আমাকে তুই বিশ্বাস করছিস না? ঝাং করে উঠে দাঁড়িয়েছে অভিজিৎ, হাত পা কাঁপছে রাগে। ধাক্কা বেড়ে ইন্দ্রজিৎকে সরিয়ে ছুটল ঘরের দিকে। সশব্দে আলমারি খুলতে খুলতে গজরাচ্ছে, সব হিসাব দেখিয়ে দিচ্ছি, দেখ তুই দেখ। অনুসুয়া দৌড়ে এলো ইন্দ্রর সামনে, বলল, তুই বড় ছোট লোক হয়ে গেছিস ইন্দ্র। বাবার জন্য দাদা এত করছে, তুই দাদাকে এভাবে কথা শোনাস? বেশ করেছি বলেছি। ইন্দ্রজিৎ এতক্ষণে হিতাহিত জ্ঞান হারিয়েছে। কোনোদিন দাদা হিসেব দেখিয়েছে, পরামর্শ চেয়েছে? নিজেরা ডাক্তার ঠিক করছে, নিজেরা মিটিং করছে। বাবা তো তোরও, তুই জিজ্ঞেস করিসনি কেন? ঠং করে কেষ্ট ঠাকুরটি সেজে বসে থাকিস কোন আক্কেলে? এই শোন, ফালতু কথা বলবি না। যে টাকাই হোক আমি দিয়েছি। তুই তো শুধু এ বাড়ি থেকে লেনেওয়ালা পার্টি। বাবা তো তোরও, বাবার জন্য ক পয়সা খরচা করেছিস তুই? আপেল মুসম্বি দেখিয়ে এত চোখ গরম? অভিজিৎ একতারা কাগজ নিয়ে ধেয়ে এসেছে এবার। টেবিলে রেখে ইন্দ্রজিৎকে টেনে বসালো। তোর তো মেরিট বেশি, যোগ কর এবার। ঋতু পেছন থেকে ফুট কেটে উঠল, বলল, হ্যাঁ দেখো, তোমার দময়ন্তীর জন্য যত টাকা সরিয়ে রেখেছ তার থেকে বেশি হয় কিনা। ইন্দ্রজিতের চোখ দিয়ে লকলকে আগুনের শিখা বেরিয়ে এলো। ফুঁসছে রাগে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এদের সঙ্গে থাকবে দময়ন্তী? ঠিক এই কারণেই এ বাড়ির সংস্রব ত্যাগ করতে চায় ইন্দ্র। সাথে চায়? অভিজিৎ বিকৃত গলায় চিৎকার করে চলেছে, 20,000 টাকা ঠেকিয়ে রোয়াবি? তোমার রোয়াবি আমি দেখাচ্ছি, দেখ কাগজগুলো দেখ। তোর বাপেরই চিকিৎসায় কিভাবে সর্বশান্ত হয়েছি দেখ। এবার বাকি টাকা দিয়ে তুই কলকাতা ছাড়বি, নইলে আমি তোকে আটকে রেখে দেব। ভয় দেখাচ্ছিস? রুদ্ধস্বর ছিটকে ছিটকে বেরিয়ে এলো এবার। 20,000 কম কিরে? হ্যাঁ, আমি আর 1 পয়সা দেব না। দেখি তুই কি করিস। আমি 4 বছর চাকরি করছি, আমি কম দেব। তুই 10 বছর চাকরি করছিস, তুই
তুই বেশি টাকা দিবি। তাছাড়া তোর মতো তো আমার মাদুর পাতার বিজনেস নেই। ঋতু ঝাঁপিয়ে এলো। ওই মাদুর পাতার পয়সাতেই এখন তোমাদের সংসার চলে গো। তোমার টাকায় ভাতের হাঁড়ির জলও গরম হয় না। সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানিয়ে উঠেছে অনুসুয়া। সংসার চালানোর খোঁটা কেন দিচ্ছ বৌদি? বাবার পেনশনের টাকা তো এখনো সংসারে আসে। লাল চোখে অভিজিৎ বোনের দিকে তাকালো, বলল, একদিন হয়তো আসতো রে অনু, এখন আর চোখেও দেখা যায় না। তোর বর যেদিন থেকে ওই চশমখোর ডাক্তারটাকে লেলিয়ে দিয়েছে, সব সাইফন হয়ে ওদিকে চলে যায়। আমার বর না তো কি, একটা কেমো মনিটর করতে 15,000, আমাকে একেবারে নিংড়ে শেষ করে দিল। তা সে ডাক্তারের কাছে যাচ্ছিস কেন তুই? আমার বর তোকে হাত পা বেঁধে নিয়ে যায় বুঝি? যা অন্য কোথাও, লক্ষ লক্ষ ডাক্তার আছে কলকাতায়। আর উপায় আছে? একেবারে গাড্ডায় পড়ে গেছি আমি। জানতাম। অনুসুয়া হাউমাউ করে কেঁদে উঠেছে। সে তোদের ভালো করতে গেল। আমি কতবার বলবো ভেবেছি, তুমি আমার ভাইদের চেনো না, 1 নম্বরে নীচ নেমক হারাম সব। আমরাই শুধু নেমক হারাম, তুই কি বাবাকে একেবারে নিঃস্ব করে দিয়ে চলে গেছিস? নিজের হাতে টাকা থাকলে বাবাকে আজ দাদার দয়ায় বাঁচতে হতো। কিসের দয়া রে? দাদাই তো বাবার দয়ায় রয়েছে, আর তলে তলে বউ বাচ্চা নিয়ে ভেগে যাওয়া ধান্দা করছে। ফ্ল্যাট বানাবে। ঠিক হয়েছে, বেশ হয়েছে। বেইমানির খেসারত দিচ্ছে। খসুক ওই টাকা, বাবার জন্য খসুক। আর নিজে যে মার গয়নাগুলো সব হাতিয়ে নিয়ে গেছো, সেগুলো কি লকারে জমবে? বলছাল না ছেড়ে বাবা চিকিৎসা করো, তাহলে বুঝি। করব, তাই করব। তবু হোমিওপ্যাথি দিয়ে বাবাকে বিনা চিকিৎসায় মরতে দেব না। লজ্জা করে না? বাবার পয়সায় মানুষ হলি। বড় বড় কথা বলিস না অনু। বিয়ের সময় তুই কিভাবে বাবার রক্ত চুষেছিস মনে নেই? 16,000 টাকার খাট চাই, 3,000-এর ড্রেসিং টেবিল, 10,000-এর ডাইনিং টেবিল। শাড়ির কথাগুলো বলো তোমার বোনকে। বেনারসি, পচমপল্লী, কাঞ্জিবরম, গাদওয়াল দিয়েছে আমার বাবা। তোমার বাপ তো দেয়নি বৌদি। তোমার এত জ্বালা কিসের? কারণ টাকাটা গেছে এ বাড়ি থেকে। কারণ তোমার দাদারও প্রচুর গচ্ছা গেছে। বোন এমন বেইমান জানলে দাদা টাকা দিত না। এই ভাই বোনের মাঝে তুমি মাথা গলাবে না। 1000 বার গলাবো। আমার বর সারা জীবন মাথা গুজে করে যাবে, আর আমি মাথা গুজে? হাসিও না বৌদি। তাও যদি না সেদিন রাত্রিরে এই শর্মাকে বাথরুমে বালতি বালতি জল না ঢালতে হতো। 5 হাত দূরে বাবা মরছে, এদিকে বাবু মাল খেয়ে বাড়ি ফিরছে। সর্বশান্ত। হ্যাঁ, মালের পয়সা তো ঠিক জোটে। অমলকান্তের নিঝুম বাড়ি জেগে উঠেছে হঠাৎ। ভয়ার্ত রিমলি ছিমলি কাঁদতে শুরু করেছে। বাইরে থেকে প্রতিবেশীরা উঁকি মারছে, কেউ কেউ দেখছে। এবাড়ির গোপনতম কুঠুরিতে লুকিয়ে রাখা শব্দরাজি কীভাবে ছিটকে ছিটকে ছড়িয়ে গেল, নোংরা কাদার মতো। তবে একটু দাঁড়িয়ে সরে যাচ্ছে তারা। সব ঘরেই তো এমন শব্দ ভাঙে মাঝে মাঝে। কি ক্লেদ! বিকৃত কোলাহলে কারুর স্বর আর পৃথক করা যায় না, যেন একপাল কুকুর খেয়েই করছে। অমলকান্তির কাশির দমক থেমে আছে অনেকক্ষণ। দাঁত নখ দেখানো কুকুরগুলো কি শরীরের দুষ্টু কোষেদের ভয় পাইয়ে দিল? সহসা ঘর থেকে বেরিয়ে এসেছেন কল্যাণী। এতক্ষণ বসেছিলেন স্থির অমলকান্তির বিছানার পাশে। ওঠেননি, নড়েননি, টু শব্দটি করেননি। এখনো তার স্বর অচঞ্চল। হিমেল গলায় বললেন, হট্টগোল বন্ধ করো। কাউকে আর কিচ্ছু করতে হবে না। আমার স্বামীর চিকিৎসা আমার স্বামীর পয়সাতেই হবে। এ বাড়ি আমি বেচে দেব। বাড়ি আবার নিঝুম। বাড়ির ইট, কাঠ, দরজা, জানালা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে, যেন তারা জানতই এই বিস্ফোরণ ঘটবেই একদিন। শুনছিলেন সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস গভীর অসুখের একটি পর্ব। পরবর্তী পর্ব নিয়ে আবার ফিরব আগামীকাল। সঙ্গে থাকুন। নমস্কার।